কারণ বারবার ব্লিডিং হয়ে জয়েন্ট ব্যথা হয়ে রোগীদের এমন অবস্থা হয়ে যায় যে ওদের কন্টিনিউয়াস একটা ক্রনিক পেইন থাকে। এই পেইনের কারণে ওরা নতুন ব্লিডিং অনেক সময় আলাদা করতে পারে না, কারণ ওদের লাইফটাই তো পেইন। যার জন্য নিউ ব্লিডিং বোঝা এদের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু তারপরেও নিউ ব্লিডিং বোঝাটা খুবই জরুরি অ্যাকিউট ব্লিডিং ম্যানেজমেন্ট। কারণ নতুন ব্লিডিং ম্যানেজমেন্ট আপনার যেটা করতে হবে সেই ম্যানেজমেন্ট আপনার ক্রনিক পেইনের ক্ষেত্রে হবে। নতুন ব্লিডিং কিভাবে বুঝবেন? নতুন ব্লিডিং হচ্ছে সেইটাই যেটা আপনার ক্রনিক যে পেইন ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা, নতুন করে হঠাৎ একটা তীব্র ব্যথা। আপনার সবসময় একটা ব্যথা ছিল ঠিকই, সেই ব্যথাটা একটু একটু বাড়ে কমে ঠিকই, কিন্তু সেটা না, সেটা আপনি খুব ভালো করেই জানেন যে হঠাৎ করে একটা তীব্র টাইটনেস ফিলিং সহ ব্যথা, ব্যথা সেই সাথে একটা চাপ অনুভব করে, এবং সেই ব্যথাটা নতুন, আগে আপনার গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ ছিল না, অথবা গত 4-5 দিনে ছিল না। এই নতুন ব্যথার সাথে আপনি ওইখানে দেখবেন ফুলে গেছে, আপনি দেখবেন জায়গাটা একটু গরম হয়ে গেছে, আপনি দেখবেন জায়গাটা গতকাল যেটুকু নাড়াইতে পারছিলেন আজকে সেটা পাচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। নিউ পেইন, যারা প্রোফাইল্যাক্সিস আছে, যাদের জয়েন্ট ভালো আছে তাদের জন্য কিন্তু বোঝা খুব সহজ, তাদের যে কোনো ব্যথাই নতুন ব্লিডিং। কিন্তু যার অলরেডি জয়েন্ট খারাপ হয়ে বসে আছে এর জন্য নিউ ব্লিডিং বোঝা কিন্তু কঠিন। আমি এদের জন্য কথাটাই বলছি, এদের জন্য নিউ ব্লিডিং হবে গত 2-4 দিনেও যেরকম ব্যথা ছিল না তার চেয়ে হঠাৎ তীব্র একটা ব্যথা, ব্যথার সাথে একটা চাপ অনুভব করছেন। সেই ব্যথার সাথে আপনি আপনার রোগীটা পঙ্গুতে ছিল, সেমি পঙ্গু, ও আসলে নড়াচড়া করতে পারে না, কিন্তু সে নড়াচড়া না করতে পারার মধ্যেও গতকাল পর্যন্ত সে একটু কুড়িয়ে কুড়িয়ে নিজেই টয়লেটে যেত, কিন্তু এখন তাও পারছে। দিস ইজ নিউ ব্লিডিং। নিউ ব্লিডিং এ হঠাৎ করে সে যেটুকু মুভ করতে পারতো সেটুকুও পারছে। সেই সাথে জায়গাটা গরম হয়ে গেছে। খুব ভালো যারা অবজারভার তারা দেখলে লক্ষ্য করবে যে জায়গাটা একটু লালচেও হয়ে গেছে, লালচেটা সবচেয়ে কম বোঝা যাবে। ঠিক আছে? এইগুলো থাকলে এটা একটা নিউ ব্লিডিং। ঠিক আছে? অর্থাৎ নিউ আইডেন্টিফাইং এ নিউ ব্লিডিং ইজ কোয়াইট ইম্পর্টেন্ট টু গেট দ্য ফ্যাক্টর রিপ্লেসমেন্ট। বিশেষ করে যে যারা বললাম ক্রনিক পেইন যাদের আছে তাদের নিউ ব্লিডিং আইডেন্টিফাই করা বড় একটা চ্যালেঞ্জ। এরপর ব্লিডিং ট্রিটমেন্ট কি? ব্লিডিং ট্রিটমেন্টের 3টা, সাপোর্টিভ, একটা হেমোস্ট্যাটিক, একটা মাসকুলোস্কেলেটাল। এর মধ্যে প্রথমটা আপনার, দ্বিতীয়টা আপনার এবং আমার মানে হেমাটোলজিস্টের, তৃতীয়টা হচ্ছে আপনার ফিজিক্যাল মেডিসিন অর্থোপেডিক সার্জনের। ঠিক আছে? এইভাবে মনে রাখবেন। সাপোর্টিভটাকে আপনার ফ্যামিলিতে আছে, আপনি নিজে অথবা আপনার, এটাকে আমরা বলি প্রোটেকশন। প্রোটেকশন মানে কি? যেখানে ব্লিডিং হয়েছে সাথে সাথে আপনি ওইখানে একটা স্প্লিন্টার লাগায় দিবেন, অথবা যেমন কলার সিলিং হতে পারে হাতে ব্লিডিং হলে, ইত্যাদি দিয়ে আপনি যাতে ও একটা ওইখানে যাতে মুভমেন্টের চান্স কমে যায়, প্রোটেকশন। এরপরে রেস্ট, ওই জায়গাটা নড়াচড়া কমায় দেবেন। প্রোটেকশন দেওয়ার উদ্দেশ্যই রেস্ট দেওয়া। রেস্ট পেলে ফার্দার মুভমেন্ট কমে যাবে, ব্লিডিং এর চান্স কমবে। এরপরে কোল্ড, আমরা রোগীদেরকে বলি যে বাসায় ফ্রিজ থাকলে জেল প্যাক রেখে দিবেন ফ্রিজের মধ্যে, একটা আইস জেল প্যাক। সেই জেল প্যাকটা, ওটা সরাসরি আইস না, জেল প্যাক আইসের চেয়েও বেটার, নরম থাকে তো, ফ্লেক্সিবল। এটাকে কোন একটা সুতি কাপড়ে পেঁচিয়ে আপনি বারবার লাগাবেন। এই লাগানোটার জন্য একটানা 30 সেকেন্ডের বেশি না, 30 সেকেন্ডের বেশি চেপে থাকলে রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে আপনার চামড়া মরে যেতে পারে, টিস্যু ড্যামেজ হতে পারে, আর টিস্যু ড্যামেজ হলে ব্লিডিং চান্স আবার বাড়বে। ঠিক আছে? অর্থাৎ 30 সেকেন্ড চেপে রাখলেন, 30 সেকেন্ড সরালেন, 30 সেকেন্ড চেপে রাখলেন, 30 সেকেন্ড সরালেন, এগুলো আইস কম্প্রেশন। আইস এরপর কম্প্রেশন, প্রেসার ব্লিডিং এর চান্স কমায়। আপনি কোন একটা ব্যান্ডেজ এমন ভাবে দিবেন যাতে রক্ত চলাচল বন্ধ না হয়ে যায়, বাট একটা ভালো প্রেসার অ্যাপ্লাই করে যেটাতে ব্লিডিংটা চান্স কমে যাবে। যেমন আপনার জয়েন্ট ব্লিডিং এর ক্ষেত্রে কি হতে পারে? আপনি যে নি গার্ড আছে আমাদের, স্পোর্টস গার্ড যেটা, সেটা হতে পারে একটা এলিভেশন, যে জায়গায় ব্লিডিংটা হচ্ছে সেটাকে একটু উঁচুতে রাখা। তাই না? কথাগুলো যত সহজে বললাম, কাজগুলো কি এত সহজ? এটার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেন তো কি? এই সাপোর্টিভ কেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই দ্বিতীয়টা। আপনি ওই সব যদি করতে চান তাহলে এটা কি করে করবেন? আপনার পেশেন্টের ব্লিডিং হলো, আপনার প্রোটেকশন, রেস্ট, আইস, কম্প্রেশন, এই সবগুলোর জন্য আপনার রোগীকে সাথে সাথে আপনার বাসায় শোয়া দিতে হবে বিছানায়, আর আপনার এইটা পাইতে হলে আপনার এসটিসি তে যাইতে হবে। তাহলে সমাধান কি? এই জন্যই বলছি যে
হিমোফিলিয়া ট্রিটমেন্ট ইজ এ ভেরি গুড অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা আমাদের আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আপাতত কি করতে হবে, আপনাদের আমি যেটা মনে করি বেস্ট, লেট আস সি ওই কাজগুলো আপনার করার পরে এইখানে আগে দেখে নিই আমাদের এখানে কি করতে হবে। হিমোস্ট্যাটিক ট্রিটমেন্টের মেইন গোল হচ্ছে যথেষ্ট পরিমাণে ফ্যাক্টর টাইমলি দেওয়া। আমাদের কোন ব্লিডিং এর জন্য কতটুকু ফ্যাক্টর লাগবে সেটা আমরা জানি, যে নিয়ের জন্য কতটুকু, আমার স্মল জয়েন্ট হলে কতটুকু, অথবা আমার কোন জয়েন্টে না একটা সফট টিস্যুতে একটু আঘাত লেগে হয়তো ব্লিডিং হচ্ছে, এইটা হলে কতটুকু, এই ডোজটা আমরা ডিসকাস করব না এখানে। কারণ আপনার ডাক্তারই আপনার সন্তানের জন্য বা আপনার জন্য যে ডোজ সেটা হোম ডেলিভারিতে দিয়ে দেবে, যে এই পরিমাণ ডোজ আপনার কোনো ঘটনা ঘটলে দিবে, সেই ফ্যাক্টরটা আপনাকে দিতে হবে ইন রাইট টাইম। এডিকুয়েট ফ্যাক্টর ইন রাইট টাইম। রাইট টাইম কি জন্য? কারণ আপনি যত দেরি করবেন তত আপনার ব্লিডিং এর পরিমাণ বাড়বে, তত টিস্যু ড্যামেজ বাড়বে। কারণ আমরা জানি যে ব্লাডটা ইরিটেট করবে, পরিমাণে যখন বাড়বে। আর আপনার যে কোনো ব্লিডিং, আপনারও যদি এখন আপনার যারা সুস্থ আছে তাদেরও যদি কোষে একটা বাড়ি মারা যায়, রক্তের চামড়ার নিচে যে রক্তটা জমবে, সে রক্তটা কোথায় যাবে? শরীর আবার শুষে, আমরা কি কেটে বের করে দিয়ে রক্তটা? মোটেই না। শরীর আবার শুষে, পরিমাণে যত বেশি হবে শুষে নিতে তত বেশি সময় লাগবে। অর্থাৎ আপনার ব্লিডিং শুরু হওয়ার পরে যত আপনি দেরি করবেন তত আপনার ট্রিটমেন্ট রেজাল্ট খারাপ হবে, তত ব্লিডিং এর কস্ট বাড়বে। আমরা যদি ব্লিডিং এর পরে টাইমলি ফ্যাক্টর দিতে পারি, তাহলে সম্ভবত in more than 80% cases single dose of factor replacement is sufficient to stop bleeding. Close bleeding যেটা লাইফ থ্রেটেনিং ব্লিডিং বাদ দিয়ে জয়েন্ট বা মাসল ব্লিডিং এর ক্ষেত্রে যদি আবার সিউডো টিউমার না থাকে, যদি আবার অলরেডি ডেভেলপ আর্থ্রোসিস না থাকে, অর্থাৎ জয়েন্ট অলরেডি ড্যামেজ না হয়ে থাকে, তাহলে এই ধরনের ব্লিডিং এর ক্ষেত্রে আমি যদি টাইমলি ফ্যাক্টর দিতে পারি, মোর দ্যান 80 to 90% ক্ষেত্রে এক ডোজ ফ্যাক্টরই যথেষ্ট। কিন্তু আমাদের কয়েকজন পেশেন্টের ব্লিডিং এক ডোজ ফ্যাক্টরে বন্ধ হয় না, কারণ আমরা টাইমলি দিই। এটাও আমাদের, আমি এটা আপনাদের দোষ দিব না, মোটেই দোষ না। দিস ইজ এডুকেশন। এই এডুকেশনটা যখন আপনাদের হবে তখন আপনারা বুঝতে পারবেন যে কত দ্রুত আপনাদের দিতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় ফ্যাক্টর অ্যাভেলেবল না থাকার কারণে একটা হয়, আর একটা হচ্ছে যে কখনো নেগলিজেন্সের কারণে। ফ্যাক্টর অ্যাভেলেবল থাকলেও আমি এটা হতে দেখছি, দেখা গেছে ব্লিডিং হয়েছে, প্রথম দিন পাত্তাই দেয়, মাথায় গেঁথে রাখুন আপনার রোগ সিভিয়ার হিমোফিলিয়া, আপনার ব্লিডিং শুরু হয়েছে, আপনার ব্লিডিং এমনি থামবে না। এই ভুলটা আপনাদের অনেক রোগী করেন, মনে করেন যে 2 দিন দেখি থামে কিনা, এটা থামবে না। আপনাকে ফ্যাক্টর দিতেই হবে, দেরি না করে, দয়া করে টাইম দিন। আপনি ঠান্ডা লাগা ঠিক আছে, এটা আপনার জাস্ট ফ্যাক্টরের রিকোয়ারমেন্ট কমাবে, কিন্তু এটা ফাইনাল না। আপনাকে অ্যাটলিস্ট 1 ডোজ ফ্যাক্টর টাইমলি দিতেই হবে ইফ ইউ আর এ কেস অফ সিভিয়ার হিমোফিলিয়া। অর্থাৎ এই দেরিটা করবেন না করার চেষ্টা করবেন, টাইমলি পৌঁছাবেন, অথবা আপনার বাসায় যে ফ্যাক্টরটা আছে ওই ফ্যাক্টরটা আপনার ব্লিডিং এর পরে 2 ঘন্টার মধ্যেই দিয়ে দিন, ঠিক আছে? তবে যে আবারও কথা বলছে, যারা ক্রনিক পেইনে আছেন, আপনারা যারা ব্লিডিং কে ঠিকমতো বুঝতে পারেন, যেটা নিউ ব্লিডিং নাকি ক্রনিক আর্থ্রোপ্যাথি, তাদের ক্ষেত্রে এটা একটু চ্যালেঞ্জ। আপনারা, আমি বলবো না যে আপনারা ফ্যাক্টর দিবেন না, কারণ কোয়ালিটি অফ লাইফ আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার কাছে যদি যথেষ্ট টাকা থাকতো আমি বলতাম যে ভুল করে আমি দরকার হলে 100টা ফ্যাক্টর চলে যাক, কিন্তু একজনের জন্য ফ্যাক্টর পাওয়া থেকে বঞ্চিত না থাকে। কিন্তু আমার তত টাকা নাই, অত ফ্যাক্টর নাই বলেই আমি বলি যে চেষ্টা করুন যেন স্রেফ ক্রনিক জয়েন্ট পেনের জন্য যদি কেউ ফ্যাক্টর ব্যবহার না করে বসে। কিন্তু যদি কোনো সন্দেহ থাকে দিয়ে, ঠিক আছে? সন্দেহ রাখা যাবে না। আপনি আপনার জন্যই ফ্যাক্টর বাঁচানোর চেষ্টা করবেন, আবার কোনো ঝুঁকি থাকলে অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? কেয়ার ডেলিভারি ইস্যু তো বললাম যে বড় একটা ইস্যু। আপনি রেস্ট দিতে গেলে তো আপনাকে সেন্টারে আসতে পারছেন, আপনাকে তখন একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে হচ্ছে সেন্টারে আসতে গেলে, দ্যাট ইজ কস্ট। যার জন্য আপনাকে, আমরা চাইবো যে এপিসোডিক ব্লিডিং এর জন্য যেন প্রত্যেকের বাসাতেই একটা ফ্যাক্টর থাকে। অর্থাৎ কখনো যাদের প্রোফাইল্যাক্সিস দিব তাদের জন্য একটা ফ্যাক্টর সবসময় বাসায় থাকে, এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। যদি আমাদের সাফিসিয়েন্ট পরিমাণে ফ্যাক্টর থাকে, একদিন থাকবে আশা করা যায়। এরপর মাসকুলোস্কেলেটাল, আমরা বলছি যে প্রতিটা ব্লিডিংই আমাদের, যে জন্য আমার ডব্লিউএইচ বলছে যে এপিসোডিক ট্রিটমেন্ট ইজ নো ট্রিটমেন্ট, কারণ
এপিসোডিক ট্রিটমেন্টে যেহেতু আমরা ব্লিডিং অ্যালাউ করি, সেহেতু আমাদের জয়েন্ট এবং মাসল ড্যামেজের ঝুঁকি সব সময় রয়েছে, তাই না? আর প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্টে কি হচ্ছে, আমরা ব্লিডিং অ্যালাউই করছি। আপনি এপিসোডিক ট্রিটমেন্টে আপনি স্মার্টলি ট্রিটমেন্ট দিচ্ছেন, এমন ভাবে গড়ে তুলেছেন সিস্টেম যে আপনি 1 ঘন্টার মধ্যে ইনজেকশন দিয়ে দিচ্ছেন, আপনার ব্লিডিংটা মিনিমাম হচ্ছে, কিন্তু এই মিনিমাম ব্লিডিংও তো হচ্ছে। যার জন্য আমাদের এপিসোডিক ট্রিটমেন্টটা ডব্লিউএইচ বলছে যে এটা না দেওয়াই, আমার যদি প্রোফাইল্যাক্টিক দিতে হবে না দেবে, কিন্তু যাদের ক্ষেত্রে দিতে হচ্ছে, দুইটা ক্ষেত্রে আমরা যারা অ্যাফোর্ড করতে পারছি না প্রোফাইল্যাক্সিস, আর দুইটা ক্ষেত্রে, আরেকটা ক্ষেত্রে যাদের আমরা লো ডোজ প্রোফাইল্যাক্সিস দিচ্ছি, তাদের প্রোফাইল্যাক্সিসের মধ্যেও তো অ্যানুয়ালাইজড ব্লিডিং রেট যেহেতু আপ টু 3% হইতে পারে, যে বছরে 3 বছরে 0 থেকে 3 বার ব্লিডিং হইতে পারে, তাদের তো এই ব্লিডিং এর সময় এইভাবে আমাকে ট্রিট করতে হবে। তাদেরকে আমি কি করব? তাদেরকে ব্লিডিংটা থামানোর পরে তাদের যে জয়েন্টে বা যে মাসেলে ব্লিডিং হয়েছে ওইটাকে পূর্ববর্তী অবস্থা, তার ব্লিডিং এর আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে যে ট্রিটমেন্ট লাগবে সেটাই মাসকুলোস্কেলেটাল ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার মাসেল এবং হাড়ের ট্রিটমেন্ট, যেটা আপনাকে দেবে ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি, অর্থোপেডিক সার্জারি। ঠিক আছে, এরা কি করবে আপনাকে, আপনার যে বললাম রেস্টোরেশন অফ জয়েন্ট এন্ড মাসেল ফাংশন, অর্থাৎ ব্লিডিং এর আগে আপনার যেমন ছিল সেই অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যতদূর সম্ভব ফিজিক্যাল থেরাপির মাধ্যমে। কখন ইনিশিয়েশন করবেন এইটা এই ফিজিক্যাল ট্রিটমেন্ট শুরু করতে দেরিও করা যাবে না, আগেও করা যাবে না, অর্থাৎ আপনার ব্লিডিংটা বন্ধ হওয়ার পরেই করতে হবে। ঠিক আছে, এই কেয়ারটা হবে কম্প্রিহেনসিভ, আপনার ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, হেমাটোলজিস্ট যেন এনগেজ থাকে। এনগেজ না থাকলে হবে কি, দেখা গেল ফিজিওথেরাপি শুরু করছে আবার ব্লিডিং শুরু হয়েছে, ওই সময় টাইম দিতে ফ্যাক্টর দেওয়া হয়নি, অথবা সে অবজারভেশনে নাই বলে ফিজিওথেরাপিস্ট বুঝতেই পারছে না যে নতুন একটা ব্লিডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ কম্প্রিহেনসিভ কেয়ার। প্লাস এটাকে শুরু করতে হবে এমন ভাবে যে যাতে তার নতুন ব্লিডিং এর চান্স কমে যায়, অল্প করে শুরু করবে, আস্তে আস্তে বাড়াবে। ঠিক আছে, এবং এখানে ফিজিওথেরাপিস্ট এক সময় পেশেন্টকে একটা ট্রেনিং করে দেবে, যে ট্রেনিংটা সে বাসাতে অ্যাপ্লাই করতে পারে। That is the important part. After educating and training of the patient and family, আপনার এখানে ডিজিজটাকে আপনার আন্ডারস্ট্যান্ড করতে হবে, ব্লিডিংটা বুঝতে হবে, কমপ্লিকেশন এগুলো বুঝতে হবে, কিভাবে ইনফিউশন দেবেন, ইনজেকশন দেবেন, এই ট্রেনিং গুলো আপনাদের পর্যায়ক্রমে আস্তে আস্তে, অনেকেরই আমি জানি আছে, অনেকেই নিজে নিজে ইনজেকশন নিতে পারে। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে একটা যারা একেবারে ইলিটারেট তাদের জন্য এটা একটু কঠিন, কিন্তু যাদের একটু মোটামুটি একটু এডুকেশন আছে তারা এটা পারবে। এটা কঠিন কোনো কিছু না। তারপর ফিজিক্যাল ম্যানেজমেন্ট,